ওয়েলকাম সবাইকে আমার এই ক্লাসের পার্ট 2তে। আশা করছি তোমরা পার্ট 1 দেখেছো। তো যারা পার্ট 1 দেখোনি, এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একেবারে উপরে পার্ট 1 পেয়ে যাবে। তো আমরা পার্ট 1-এ যেই কোশ্চেনে শেষ করেছিলাম তারপর থেকে আমরা এখানে শুরু করব পার্ট 2তে। তো 3-এর দাগের 6-এর দাগ পর্যন্ত হয়ে গিয়েছিল পার্ট 1-এ। তো আজকেই ক্লাস দুটো হচ্ছে। তো এখন আমরা 7-এর দাগ থেকে শুরু করব। ওকে, তো প্রথম প্রশ্ন কি বলছে একটু দেখে নিই। লেখচিত্র দ্বারা দেখাও জলের উষ্ণতা পরিবর্তনের সঙ্গে ঘনত্ব কিরূপ পরিবর্তিত হয়। এই যে উষ্ণতা এবং ঘনত্ব কিরূপ পরিবর্তন হয়েছে লেখচিত্রের সাহায্যে দেখানো হলো। অথবাতে বলছে দুটি বস্তুর তাপমাত্রা সমান হলেও তাদের মোট তাপশক্তির পরিমাণ কি সর্বদা সমান হবে। এটির উত্তর হবে যে না। তো কেন না, সেই ব্যাখ্যাটি এখানে তুলে ধরা হয়েছে। পরবর্তী প্রশ্ন, বিউটিফুল শব্দটির প্রতিধ্বনি শুনতে শব্দের উৎস থেকে প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হতে হবে। এখানে বলছে বায়ুতে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড। তো এই বিউটিফুল এই শব্দটি BEAU বিউটিফুল, এই শব্দটি একটি ত্রিমাত্রিক শব্দ, তাই এর শব্দ নির্বন্ধ হবে 3/5 সেকেন্ড। ওকে, তো আমাদের প্রশ্নে এই বিউটিফুল এই শব্দটি থেকে শব্দ নির্বন্ধ নির্ণয় করলাম। বলেছে প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব মানে ডি সমান জিজ্ঞাসা চিহ্ন বলেছে, এবং বায়ুতে শব্দের বেগ ভি সমান বলেছে 340 মিটার পার সেকেন্ড। ওকে, তো আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব যে 2D সমান ভি ইন্টু শব্দ নির্বন্ধ, যাকে আমরা টি দ্বারা চিহ্নিত করতে পারি, ইন্টু টি। তো যেহেতু ডি এর মান নির্ণয় করব, ডিকে অপোজিটে রাখলাম, তাহলে ভি ইন্টু টি/2। ভি এর মান 340 ইন্টু টি এর মান 3/5 ইন্টু নিচে 2 যেমন ছিল দিয়ে দিলাম। তো এটা ক্যালকুলেশান করলে আমরা পাচ্ছি যে 5 দিয়ে দিলে 5 6 30, 5 8 40, 2 দিয়ে দিলে 2 3 6, 2 4 8, তাহলে আমরা পাচ্ছি 3 4 ইন্টু 3। তো এটা ক্যালকুলেশান করলে 4 3 12, 2 হাতে থাকলে 1, 3 3 9 10, 102 মিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন এখানে বলছে একটি পরমাণুতে 3টি কক্ষ আছে। সবচেয়ে বাইরের কক্ষে 2টি ইলেকট্রন থাকলে পরমাণুটির পরমাণু ক্রমাঙ্ক কত। তো পরমাণুতে যেহেতু 3টি কক্ষ আছে, তাহলে 3টি কক্ষ কি কি? কে, এল, এম। শেষ কক্ষতে বলেছে 2টি ইলেকট্রন রয়েছে, মানে এম কক্ষে 2টি, তাহলে এল কক্ষে কটি থাকে? 8টি থাকে, এবং কে কক্ষে ইলেকট্রন থাকে 2টি। তাহলে সব মোট আমরা দেখতে পাচ্ছি মোট ইলেকট্রন 2 8 10 2 12, 12টি। অর্থাৎ পরমাণুটির ক্রমাঙ্ক হবে 12। ওকে,
নেক্সট অথবাতে বলছে আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম একই হয় কেন, এর অ্যান্সারটি এখানে তুলে ধরেছি, এই যে দেখে নিও। নেক্সট পরবর্তী বলছে রসায়নবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব লেখো, এই যে অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্বটি তুলে ধরা হয়েছে। নেক্সট গ্রাম অণু বলতে কি বোঝো বা কি বোঝায়, এটা এই যে গ্রাম অণু বা আমরা গ্রাম মোলও বলতে পারি। আচ্ছা, এখানে একটি ম্যাথ বলেছে, এটা একটু দেখে নেব। 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 150 ml জলে একটি দ্রাবের 30 গ্রাম দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। ওই উষ্ণতায় দ্রাবের দ্রাব্যতা কত? আমাদের উষ্ণতা বলা হয়েছে যে 20 ডিগ্রি সেলসিয়াস, তো এখানে উষ্ণতার কোনো প্রয়োজন নেই। তো 150 ml জল, এটা হচ্ছে কি দ্রাবক। ওকে, দ্রাবক বলেছে 150 ml। নেক্সট বলেছে 30 গ্রাম দ্রাবক, দ্রাবের 30 গ্রাম, তাহলে লিখতে পারি দ্রাব সমান 30 গ্রাম, দ্রাবতা সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা জানি এই যে দ্রাবতা সমান গ্রামে প্রকাশিত দ্রাবের ভর বাই গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর। তো এখানে দেখো দ্রাবক কিন্তু গ্রামে প্রকাশিত হয়েছে, দ্রাবক গ্রামে প্রকাশিত নেই। তো একে গ্রামে প্রকাশিত করার জন্য কি করব, আমরা জানি যে 1 ml সমান 1 গ্রাম। ওকে, তো আমরা এখানে করতে পারি যে 150 ml সমান 150 গ্রাম। ওকে, তো নেক্সট তাহলে দ্রাবের ভর কত? 30 বাই দ্রাবকের ভর 150, 0 0 কাটলো, 3 দিয়ে দিলে 3 5 15, তাহলে পাচ্ছি 1/5। এটা ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাব 0.2। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী বলছে ইমালশন কাকে বলে একটি ব্যবহার লেখো। এই যে ইমালশন কাকে বলে দেওয়া হলো, এখানে এই যে উদাহরণটা দেওয়া রয়েছে এবং এর ব্যবহার হিসাবে লিখতে পারি যে মাখন বা ক্রিম বা ফেস ক্রিম এইসব প্রস্তুতির জন্য ইমালশন দ্রবণের প্রয়োজন হয়ে থাকে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে বলছে আরএনএসের মতানুসারে ক্ষার বলতে কি বোঝায়, উদাহরণ দাও। এই যে সংজ্ঞা এবং এক্সাম্পল দেওয়া হলো। নেক্সট পাতন বলতে কি বোঝায়, এই যে তাপ প্রয়োগে কোনো তরলে বাষ্পীভূত করার পর উৎপন্ন বাষ্পকে ঠান্ডা করে পুনরায় তরলে পরিণত করার পদ্ধতিকে পাতন বলা হয়। বলছে কোন ধরনের মিশ্রণকে এই পদ্ধতিতে পৃথক করা হয়, এই পদ্ধতিতে তরলের মধ্যে কোনো কঠিন পদার্থ দ্রবীভূত বা মিশ্রিত থাকলে তরল ও কঠিন পদার্থটিকে পৃথক করা হয়। আর এই নিচেটা এটা বাদ দিয়ে দিও। ওকে, এই হয়ে গেল অ্যান্সার। নেক্সট বলছে জলের ক্ষরতার কারণ কি, এই যে জলের ক্ষরতার কারণ, যেহেতু এখানে 2 নাম্বারের বলছে এত বড় লেখার প্রয়োজন নেই তোমাদের, তোমরা 1-2 পয়েন্ট বাদ দিতে পারো। নেক্সট অথবাতে বলছে ক্লোরিনেশন বলতে কি বোঝায়, এটা নেক্সট পেজে দেখে নেব। এই যে ক্লোরিনেশন একটা হচ্ছে পদ্ধতি জলকে জীবাণুমুক্ত বা শুদ্ধ করার জন্য, পানযোগ্য করে তোলার জন্য ক্লোরিনের সাহায্যে জলকে শুদ্ধ করা হয়, সেই পদ্ধতিকে আমরা বলবো ক্লোরিনেশন। নেক্সট জল দূষণের 2টি কারণ উল্লেখ করো। এই যে জল দূষণের বিভিন্ন কারণ, যেগুলো তোমরা ছোট থেকে জেনে এসছো, তোমরা নিজেরাও তৈরি করতে পারো, তো তবুও দিয়ে দিয়েছি 2টো। নেক্সট অথবাতে বলছে ফ্লোরাইড দূষণের ফলে মানুষের কি কি রোগ হয়, এটা এই যে ফ্লোরাইড দূষণের ফলে কি কি রোগ হয় দেওয়া হলো। নেক্সট এখানে আমরা গ্রুপ ডির প্রথম কোশ্চেনটি নিয়ে শুরু করব, যেখানে কি বলছে 5 কেজি ভরের একটি বস্তুতে একটি স্থির মানের বল 2 সেকেন্ড ধরে ক্রিয়া করায়, এটি একটি কি স্থির মানের বল।
বস্তুটির বেগ 3 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 7 মিটার পার সেকেন্ড হয়। ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। তো আমাদের প্রশ্নে এম সমান দেওয়া হয়েছে 5 কেজি, বলেছে টি সমান 2 সেকেন্ড। তারপরে বলেছে যে প্রথমে বেগ ছিল 3 মিটার পার সেকেন্ড, তারপরে বেড়ে হয়েছে 7 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথমে যেটা ছিল সেটা প্রাথমিক বেগ, তাহলে প্রাথমিক বেগ ইউ সমান হয়ে যাবে 3 মিটার পার সেকেন্ড, এবং অন্তিম বেগ ভি সমান 7 মিটার পার সেকেন্ড। আর এখানে কতটা বল প্রয়োজন হয়েছে এফ সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা যে সমীকরণটি জানি যে এফ সমান এম এ, এখানে এ সমান লিখতে পারি যে ভি মাইনাস ইউ বাই টি, কারণ এটা ত্বরণ, আমরা আগে থেকে জেনেছি যে ভি মাইনাস ইউ বাই টি। ওকে, যেহেতু এত, তাহলে এম এর মান কত? 5 ইন্টু ভি এর মান রয়েছে 7 মাইনাস ইউ এর মান 3 বাই টি এর মান 2। তাহলে 5 ইন্টু 7 থেকে 3 মাইনাস করলে পাচ্ছি 5 বাই 2। তো 5 5 25 বাই 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে 2 একে 2, 2 দুগুণে 4 হচ্ছে 0.5 এত নিউটন। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী, এখানেও একটি ম্যাথ বলেছে। স্থির অবস্থায় থাকা 2 কেজি ভরের, স্থির অবস্থায় ছিল 2 কেজি ভরের একটি বস্তুতে যদি 10 নিউটন বল 5 সেকেন্ড ধরে ক্রিয়া করে তবে নির্ণয় করো বস্তুটির অন্তিম বেগ এবং বস্তুটির ভরবেগের পরিবর্তন। তো আমাদের প্রশ্নে স্থির অবস্থায় বলেছে, মানে ইউ সমান 0, 2 কেজি ভরের, এম সমান 2 কেজি, বলছে বস্তুটিতে যদি 10 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে বল এফ সমান 10 নিউটন, 5 সেকেন্ড ধরে ক্রিয়া করে, টি সমান 5 সেকেন্ড, তবে নির্ণয় করতে বলছে অন্তিম বেগ, মানে ভি সমান জিজ্ঞাসা চিহ্ন এবং বস্তুটির ভরবেগের পরিবর্তন কত। তাহলে প্রথমে ধরলাম ভরবেগ p1 ছিল, তারপরে হয়েছে p2, তাহলে p2 বেশি, মানে গতি তার বাড়িয়ে দেওয়ার ফলে p2 বেশি হয়ে গেছে। তাহলে p2 থেকে আমরা p2 মাইনাস করলে এই ভরবেগের কতটা পরিবর্তন হয়েছে সেটা আমরা পেয়ে যাব। তো প্রথম অ্যান্সারটিকে নির্ণয় করার জন্য আমরা যে সমীকরণটি ব্যবহার করব যে এফ সমান এম এ। ওকে, তো এফকে এফ থাকলো, এম আমরা এ ত্বরণ সমান জানি যে ভি মাইনাস ইউ বাই টি, তাহলে এখানে এ এর কাছে ভি মাইনাস ইউ বাই টি লিখতে পারি। এফ সমান, এদিকে এম গুণ ছিল, এদিকে এলে ভাগ হয়ে যাবে, তাহলে এফ বাই এম ভি মাইনাস ইউ বাই টি যেমন ছিল দিয়ে দিলাম। আমাদের এখানে কার মান নির্ণয় করতে হবে? ভি এর মান। ওকে, তো ভিকে ওদিকে রাখবো, এফ বাই এম যেমন ছিল দিলাম, টি ওদিকে ভাগ ছিল, এদিকে এলে গুণ হয়ে যাবে, তাহলে থাকছে ভি মাইনাস ইউ। নেক্সট এফ টি বাই এম যেমন ছিল তেমন থাকলো, সমান ভি এর মান নির্ণয় করব, ভি থাকলো, মাইনাস ইউ ছিল, এটা এদিকে নিয়ে চলে এলাম, প্লাস ইউ হয়ে গেল। ওকে, তাহলে আমরা এবার মানগুলোকে বসাবো। এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 10 ইন্টু টি এর মান কত? 5 বাই এম এর মান 2 প্লাস ইউ এর মান 0 সমান ভি। এটা আবার আমরা ক্যালকুলেশন করব, 2 দিয়ে দিলে 2 5 10, তাহলে আমরা পাচ্ছি 25 প্লাস 0 সমান ভি।
তাহলে 25 সমান ভি। আমরা তাহলে একটার মান পেয়ে গেলাম ভি সমান 25। ওকে, এত মিটার পার সেকেন্ড। ওকে, এটাকে উল্টে লিখে নিতে পারো, ভি সমান 25 মিটার পার সেকেন্ড। নেক্সট বলছে বস্তুটির ভরবেগের পরিবর্তন কত। এবারে ভরবেগ নির্ণয় করব ফার্স্ট এবং সেকেন্ড এই দুই ক্ষেত্রে। আমরা ভরবেগের সমীকরণ কি জানি, পি স্কোয়ার বাই 2m ই। তাহলে এটা যেহেতু প্রথমের ভরবেগ নির্ণয় করছি, তাই P1 দ্বারা চিহ্নিত করি। 2কে 2 থাকলো, mকে m থাকলো। আমরা ই মানে গতিশক্তি সমান কি জানি, হাফ m ভি স্কোয়ার বা ইউ স্কোয়ার লিখতে পারি। যেহেতু প্রথমটার জন্য নির্ণয় করছি প্রাথমিক বেগ, তাই ইউ স্কোয়ার করলাম। যেহেতু ই সমান হাফ এম ইউ স্কোয়ার। ওকে, তো এখানে 2 কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি কি, আচ্ছা এখানে স্কোয়ারটা, তাহলে P1 স্কোয়ার, এদিকে m দুটো আছে, তাহলে m স্কোয়ার হয়ে যাবে ইন্টু ইউ স্কোয়ার। তাহলে সব দিকে স্কোয়ার উঠে গিয়ে থাকছে P1 m ইন্টু ইউ। তো m এর মান কত, m এর মান ছিল 2 এবং ইউ এর মান ছিল 0, তাহলে 2 0 0, আমরা P1 এর মান পেলাম 0। এবার নেক্সট সেকেন্ড ক্ষেত্রের জন্য একই রকমের এটা হচ্ছে P2 দেই, কারণ দ্বিতীয় ক্ষেত্রের জন্য P2 স্কোয়ার সমান 2m ই P2 স্কোয়ার। এখানে আমরা 2m ই সমান লিখব যে হাফ m ভি স্কোয়ার। ওকে, কারণ এটা অন্তিম বেগের জন্য, তাহলে যেহেতু লিখতে পারি ই সমান হাফ m ভি স্কোয়ার। ওকে, ঠিক একই রকমের 2 কেটে গেল, P2 স্কোয়ার সমান m স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার, সব দিকের স্কোয়ার উঠে গিয়ে থাকবে P2 সমান m এর m ইন্টু ভি। তো P2 সমান m এর মান কত, 2 ইন্টু ভি এর মান কত আমরা পেয়েছিলাম, আমি একটু দেখে নিই, ভি পেয়েছিলাম 25। তাহলে আমরা সেখানে 25 পুট করব, তো 25 দুগুণে হয়ে থাকে 50। ওকে, এবারে আমরা যেটা নির্ণয় করব যে P2 মাইনাস P1, P2 কত বেরিয়েছে 50 মাইনাস P1 0, 50 থেকে 0 মাইনাস পেলে 50। এত ভরবেগের একক হয়ে থাকে কেজি মিটার সেকেন্ড ইনভার্স। এটি হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলছে হুকের সূত্রটি লেখো। এই যে হুকের সূত্র লেখা হয়েছে, তারপরে বলছে তামার ইয়ং গুণাঙ্ক 1.26 ইন্টু 10 টু দি পাওয়ার হবে, এটি টু দি পাওয়ার 12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বলতে কি বোঝায়। এই যে এখানে অ্যান্সারটি দেওয়া হয়েছে। নেক্সট বলছে ক্যালোরিমিতির মূল নীতিটি শর্তসহ বিবৃতি করো। এই যে মূল নীতিটি বিবৃতি করা হলো, এর শর্তটি হয়ে যাবে কি, যে তাপ গ্রহণ সমান তাপ বর্জন। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে একটি ম্যাথ রয়েছে, একটু দেখে নেব। 250 গ্রাম রূপোর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস করতে কত জুল তাপ নিষ্কাশন প্রয়োজন। যেখানে আপেক্ষিক তাপ বলছে 210 জুল কেজি কেলভিন ইনভার্স। তো আমাদের প্রশ্নে এখানে এম সমান বলেছে 250 গ্রাম, তারপরে তাপমাত্রা বলছে আগে 100 ডিগ্রি সেলসিয়াস ছিল, তারপরে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা লিখতে পারি T1 সমান 100 ডিগ্রি সেলসিয়াস এবং T2 সমান হয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস। বলেছে কতটা তাপ নিষ্কাশন হলো, কিউ সমান বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন। তো আমাদের এখানে আপেক্ষিক তাপ এস সমান দেওয়া রয়েছে 210 জুল কেজি কেলভিন ইনভার্স। তো
তো এখানে দেখতে পাচ্ছ কেজি কথাটা আছে, তাই আমরা এখানে গ্রাম থেকে কেজিতে নিয়ে যাব। তো গ্রাম থেকে কেজিতে নিয়ে যাওয়ার জন্য আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। 0 0 কেটে গেল, 25 দিয়ে দিলে 25 একে 25, 25 4 100, পাচ্ছি 1/4 অর্থাৎ 0.25 কেজি। তারপরে দেখতে পাচ্ছ কেলভিন ইনভার্স রয়েছে, মানে কেলভিনে নিয়ে যেতে হবে। এই ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যেতে হবে। তাহলে 100 মাইনাস 273, এটা সরি মাইনাস করছি, প্লাস হবে, কারণ সেলসিয়াস থেকে কেলভিনে গেলে 273 প্লাস করতে হয়, অর্থাৎ 373 এত কেলভিন। ঠিক এখানেও একই রকমের, যে 20 প্লাস 273 সমান হয়ে থাকবে 293 এত কেলভিন। এবারে আমরা যে সমীকরণটি ব্যবহার করব, যে কিউ সমান ms T2 মাইনাস T1। ওকে, এখানে m এর মান কত? 0.25 এত কেজি, ইন্টু এস এর মান 210 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স ব্র্যাকেট T2 এর মান 293 কেলভিন মাইনাস 373 কেলভিন। ওকে, তো এটা ক্যালকুলেশান করলে আমরা কী পাবো? 0.25 কেজি ইন্টু 210 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স ইন্টু 293 কেলভিন থেকে 373 কেলভিন মাইনাস করলে পাবো 80 কেলভিন। প্রথমে আমরা এককগুলোতে কেটে নেব। এখানে কেলভিন আছে, এখানে কেলভিন 1 কেলভিন ইনভার্স রয়েছে, কেটে গেল। কেজি আছে, কেজি ইনভার্স আছে, কেটে গেল। এখানে পয়েন্ট তুললে আমরা নিচে 100 পেয়ে যাব। ওকে, তো এই নিচের একটা শূন্য, এদিকে উপরের একটা শূন্য কেটে গেল, নিচে আরও একটা শূন্য রয়েছে, এই শূন্য এদিকের একটা শূন্য কেটে গেল। তাহলে আমরা পাচ্ছি কত? যে 25 গুণিতক 21 গুণিতক 8, এটা এত জুল, একক থাকছে এত জুল। তো এটা ক্যালকুলেশান করলে 4200 এত জুল। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তীতে বলছে প্রতিধ্বনির সাহায্যে কিভাবে বিমানের উচ্চতা নির্ণয় করা যায় ব্যাখ্যা করো। এই যে অ্যান্সারটি দেওয়া হয়েছে। নেক্সট পরবর্তী, এখানে একটি ম্যাথ রয়েছে, দেখে নেব। বায়ুতে শব্দের বেগ 329 মিটার পার সেকেন্ড, 700 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট একটি সুরশলাকা থেকে উৎপন্ন শব্দকে 470 মিটার যেতে সুরশলাকাটিকে কতগুলি পূর্ণকম্পন সম্পূর্ণ করতে হবে। আমাদের প্রশ্নে ভি সমান বলেছে 329 মিটার পার সেকেন্ড, কম্পাঙ্ক এন বলেছে 700 হার্জ, বলেছে উৎপন্ন শব্দতে যেতে দূরত্ব কত লাগবে? ডি সমান 470। তাহলে আমাদের পূর্ণ কম্পন কতগুলি পূর্ণ কম্পন সম্পূর্ণ হবে সেটা আমাদের চাইছে। ওকে, এখানে লিখে নেব পূর্ণ কম্পন সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব ভি সমান এন ল্যামডা, এটা আমরা খুব প্রায় করে থাকি। যে ল্যামডার মানটা দেওয়া নেই, ল্যামডার মানটা নির্ণয় করব। তাহলে আমরা পাচ্ছি ভি বাই এন। ভি এর মান কত? 329 বাই এন এর মান 700। ওকে, এটা ক্যালকুলেশান করে নিও, করলে আসছে 0.47 এত মিটার। তো শব্দ তরঙ্গ, তো আমরা এখানে লিখব শব্দ তরঙ্গ 0.47 মিটার যায় সুরশলাকার একবার কম্পনে। সুরশলাকার একবার কম্পনে, মানে
একবার কম্পনের জন্য 0.47 যেতে হবে। তাহলে আমাদের বলেছে যে শব্দ তরঙ্গটি করার জন্য 470 মিটার যায় কতবার পূর্ণ কম্পনের জন্য। ওকে, এখানে এক করো, ঠিক ঐকিক নিয়মের মতো 1/0.47 ইন্টু 470, পয়েন্ট উঠে গেলে উপরে 100 চলে যাবে, 4747 দিয়ে কাটলে উপরে 10, তাহলে আমরা পাচ্ছি যে 1000 বার কম্পন হবে। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট বলছে পরমাণুর গঠন সংক্রান্ত নিলস বোরের স্বীকার্যগুলি লেখো। এই যে স্বীকার্যগুলি দেওয়া হলো। পরবর্তীতে এখানে একটি ম্যাথ বলেছে, এটা একটু দেখে নেব। এসটিপিতে 66 গ্রাম ভরের গ্যাসের আয়তন 67.2 লিটার। গ্যাসটির আণবিক ভর ও গ্যাসটির একটি অণুর ভর নির্ণয় করো। তো আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি এটা লেখার কোনো প্রয়োজন নেই, আমাদের প্রশ্নে যেটা রয়েছে সেটাই একটু তুলে নেব, যে এসটিপিতে 67.2 লিটার গ্যাসের ভর 66 গ্রাম। তাহলে এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর কত হবে? 66/67.2 ইন্টু 22.4। এই পয়েন্ট উঠে গেলে নিচে 10 আসবে, এদিকের পয়েন্ট উঠে গেলে উপরে 10 যাচ্ছে, 10 10 কেটে গেল, এই 224 দিয়ে কাটলে 3-এ চলে যাচ্ছে, 3 দিয়ে দিলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, অর্থাৎ আমরা পাচ্ছি কত? যে 22 গ্রাম। অতএব লিখতে পারি গ্যাসের আণবিক ভর সমান 22 গ্রাম। নেক্সট বলছে গ্যাসটির একটি অণুর ভর কত? একটি অণুর কথা বলেছে, আমরা জানি কি যে 6.022 ইন্টু 10⁻23টি অণুর ভর হয়ে থাকে 22 গ্রাম। তাহলে একটি অণুর কথা বলেছে, একটি অণুর ভর কত হবে? 22/6.022 ইন্টু 10⁻23। ওকে, এত ইন্টু 1। তো এই পয়েন্ট তুলে দিলে আমরা উপরে 1000 পেয়ে যাব, কারণ দশমিকের পরে 3টি সংখ্যা রয়েছে, তাই একের পিঠে 3টি সংখ্যা। এবারে আমরা কাটাকাটি বলতে 2 দিয়ে দিতে পারি, 2 একে 2, 2 একে 2, এদিকে দিলে 2 3 6, শূন্যকে 0 চলে এলো, 2 একে 2, 2 একে 2, আর কোনো কাটাকাটি যাচ্ছে না এদিকে। তো এদিকে 1000 দিয়ে কাটলে 1000 কেটে যাবে, এদিকে যেহেতু ওখানে একের পিঠে 3টি শূন্য রয়েছে, তাই এদিকে পাওয়ার থেকে 3 কমে যাবে, তাহলে হবে কি 10⁻20। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে 11/3011 ইন্টু 10⁻20। তো এই 10⁻20 যদি আমরা উপরে তুলি, ওটা হয়ে যাবে 10⁻⁻20। ওকে, এবারে 11কে 3011 দিয়ে ভাগ করতে হবে, ওটা আমরা পেয়ে যাব যে 0.0036। ওকে, এত ইন্টু 10⁻⁻20। তো এবার দেখো দশমিকটা ঠিক এইখানে ছিল, আমরা যদি 3-এর কাছে নিয়ে আসি, এটা একরকমই অ্যান্সার হয়ে গেল। যদি তোমরা চেঞ্জ করতে চাও তাহলে এভাবে করতে পারো, যে দশমিকটাকে যদি আমরা 3-এর পাশে নিয়ে আসি, তাহলে 1 2 3 তিনটি সংখ্যার পরে দশমিকটা আসছে, তাহলে এই যে 10⁻0003.6 এত ইন্টু 10⁻, এখানে 3 বেড়ে যাবে, 10⁻23 কেন হলো? কারণ 3টি সংখ্যা এদিকে আনছি, তাই এদিকে 3 বাড়িয়ে দিচ্ছি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তীতে বলছে প্রকৃত দ্রবণ একটি কলোয়েডীয় দ্রবণ ও
প্রলম্বনের মধ্যে পার্থক্য লেখো, এই যে পার্থক্যটি দেওয়া হলো। নেক্সট বলছে টিন্ডাল প্রভাব কি, টিন্ডাল প্রভাবকে আমরা টিন্ডাল এফেক্টও বলে থাকি, এই যে অ্যান্সারটি দেওয়া হলো। তারপরে বলছে ঘরের উষ্ণতায় কিভাবে খাদ্য লবণ সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করবে, এই যে অ্যান্সারটি দিয়েছি। নেক্সট বলছে কি ঘটে সমীকরণ সহ লেখো, গাঢ় HNO3 এর সঙ্গে কপার চূর্ণ মিশিয়ে উত্তপ্ত করা হলো, এই যে গাঢ় HNO3 মানে HNO3 নাইট্রিক অ্যাসিড বলা হয়ে থাকে, তার সঙ্গে কপার চূর্ণ যোগ করলে কি হয় বিক্রিয়াটি দেওয়া হলো, তার সঙ্গে শর্ত। নেক্সট বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ZN চূর্ণ HNO3 মিশিয়ে উত্তপ্ত করা হলো, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড তার সঙ্গে ZN মিশিয়ে উত্তপ্ত হয়েছে। নেক্সট ওর পরে বলছে মার্বেল পাথরের সঙ্গে লঘু HCl এর বিক্রিয়াটি কি ঘটে। ওকে, তো এটা এখানেই করে দিচ্ছি সি এর দাগ দিয়ে, যে মার্বেল বলেছে এর সংকেত হয়ে থাকে CaCO3 প্লাস HCl দিতে বলছে, HCl যোগ করলে আমরা পেয়ে যাব ক্যালসিয়াম CaCl2 প্লাস CO2 প্লাস H2O। এই CaCl2 এর নাম হয়ে থাকে ক্যালসিয়াম ক্লোরাইড। নেক্সট এটা হচ্ছে তোমরা সবাই জানো কার্বন ডাই অক্সাইড, আর এদিকে হয়ে থাকে এটা জল। ওকে, তো এটা তোমরা কীভাবে শর্তটি লিখবে, যে মার্বেলের সঙ্গে HCl যোগ করলে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড ও কার্বন ডাই অক্সাইড এছাড়া আমরা জল পেয়ে যাব। তো এই বিক্রিয়াটিকে ব্যালেন্স করলে HCl এর সামনে 2 আসবে, আর বিক্রিয়া হিসাবে তোমরা এটি লিখে দিও। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে HCl H2SO4 এবং HNO3 এর দুটি করে ব্যবহার লেখো, এই যে HCl যাকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে থাকি, এবং তারপরে বলছে H2SO4 যাকে আমরা সালফিউরিক অ্যাসিড বলি একেবারে যে উপরে। নেক্সট বলছে HNO3 যেটি নাইট্রিক অ্যাসিড নামে পরিচিত। ব্যবহারগুলি দেওয়া হয়েছে, তোমরা তোমাদের মতো করে নিও। তাহলে আজকে আমাদের টপিকে যতগুলো প্রশ্ন ছিল আমরা খুব সুন্দরভাবে 2টো পার্টের মাধ্যমে কমপ্লিট করেছি। তো এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আর যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য, যারা পুরানো তারা তো জানেই যে আমরা যে 2টো ক্লাসে পিডিএফটা রেডি করলাম, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি টেলিগ্রাম গ্রুপ করা রয়েছে, যেখানে তোমরা জয়েন্ট হতে পারো। ওখানে ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরেই তোমরা পিডিএফটি পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই ছিল। সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।